গভীর রাতে বিশাল বড় শিমুল আলু ক্ষেতের ভেতর দিয়ে একটি মহিলা দৌড়াচ্ছে। মুখে তার অসহায়ত্বের ছাপ। এই নিকোষ কালো অন্ধকার ক্ষেতের ভেতরে আজ রাত্রিতে কি যেন একটা ঘটতে চলেছে যা কেউ জানে না। পরদিন সকালে দিনের আলো ফুটলে দেখা যায় সেই মহিলাটি একটি ছেলেকে মেরে ফেলেছে। পুলিশ আসে, তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সব জায়গায় মহিলাটি বোঝানোর চেষ্টা করে যে আমি কিছু করিনি, আমি এমনটা করিনি, কিন্তু কোনো কাজ হয় না। তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ডের সাজা। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার পর যা ঘটে গিয়েছিল তা থাইল্যান্ডবাসী আজও ভুলতে পারে না। সেই মহিলা ফিরে এসেছিল, তার আত্মা ভয়ঙ্কর আকার ধারণ করে আবারও ফিরে এসেছিল। একে একে তার সাথে অপরাধ করা সব মানুষগুলোর উপর ভয়ঙ্কর বদলা নিচ্ছিল সে। আর তার আগমনী বার্তায় লেখা ছিল, আমি নির্দোষ। আজকের এই মুভিটি শুধুমাত্র হরর মুভি নয়, এটি প্রতারিত, লাঞ্ছিত, নিপীড়িত, অসহায় একটি মহিলার গল্প, যার প্রতিশোধের জন্য মৃত্যু হওয়াটা জরুরি ছিল। আর এটা কিন্তু থাইল্যান্ডের একটি আরবান লেজেন্ড, মানে সেখানকার একটা সত্য ঘটনা থেকে অবলম্বনে তৈরি। তো এক্সপ্লেইন করতে যাচ্ছি থাইল্যান্ড হরর থ্রিলার, থাকছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে। আর আপনারা সময়টা 70-এর দশকের। আমরা থাইল্যান্ডের একটি গলি দেখতে পারি যেখানে প্রতিদিনের মতোই মানুষ যে যার মতো আড্ডা দিচ্ছে, কাজ করছে। ওই সময় রেডিওতে একটি খবর প্রচারিত হয় যেখানে বলা হয় কেউ নামের একটা মহিলা একটি ছেলেকে টাকার জন্য অপহরণ করে তাকে মেরে ফেলেছে। পুলিশ তাকে গ্রেফতারও করেছে। এরপরে আমরা একটা জেলখানা দেখতে পারি যেখানে কেউকে কয়েদির মতো করে বেরি পরিয়ে রাখা হয়েছে। সেখানে তার সাথে একটা লোক দেখা করতে আসে যার নাম হ্যাম। সেখানে দেখা যায় কেউ হ্যামের হাত ধরে চুমু খায়। হ্যাম তখনই তাকে জিজ্ঞেস করছিল যে তুমি আমার ভাগ্নেকে কেন মারলে। কেউ শুধু বলছিল যে বিশ্বাস করো আমি এটা করিনি। হ্যাম তখন বলে প্রমাণ রয়েছে, তুমি এটি করেছো। শেষবার আমার ভাগ্নেকে তুমি স্কুল থেকে নিয়ে আসতে গিয়েছিলে। সেখানে কেউ এর বলার মতো কিছুই ছিল না। সে ছাড়া আর কেউ জানে না যে তাকে ফাঁসানো হয়েছে। তবে এখানে বলে রাখা ভালো যে এই হ্যাম হচ্ছে কেউ এর ভালোবাসার মানুষ। ঘটনা চলে যায় তখন আরো 5 মাস আগে। আমরা দেখতে পারি কেউ সাম, মানে হ্যামের বোনের দোকানে কাজ করছে। সেখানে সাম কেউকে বলছিল যে এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে আমার ছেলে ওয়ানচাইকে স্কুল থেকে নিয়ে আসো তাড়াতাড়ি, নয়তো দেরি হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পারছিলাম কেউ এর চোখে সেখানে পানি ছিল। সাম তখন আবার বলে যে তুমি কি বদির কিছু শোনো না। কেউ এর চোখে জল, মুখে হাসি। সে বলছিল হ্যাম যখন আবার এখানে আসবে আমি তখন তার জন্য পছন্দ মতো রান্না করব। হ্যামের বোন স্যাম তখন আরো রেগে যায় আর বলে তুমি কি জানো না সে যে বিয়ে করে ফেলেছে। যাও গিয়ে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসো। সেই দোকানে আরো একটি ছেলে কাজ করে, তার নাম পিপিন। সাম তাকেও ধমক দিচ্ছিল, বলছিল যে তুমি তো ঠিকঠাক মতো কাজই করতে পারো না, এক চালের মধ্যে অন্য চাল মিশিয়ে ফেলেছো, এরকম করলে কিন্তু তোমাকে বরখাস্ত করব। আমরা দেখতে পারছিলাম ওদিকে একা একা বসে কাঁদছিল কেউ। সে আসলে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তাকে এখানে একা ফেলে রেখে। আমরা দেখতে পারি তার কাছে পিপিন যায়, তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কাঁদছো কেন। কেউ কাঁদতে কাঁদতে বলে যে আমাকে তারা ঠকিয়েছে, আমাকে কষ্ট দেয়, খাবার খেতে দেয় না, আমি আর এখানে থাকতে পারবো না, আমি শুধু আমার মায়ের কাছে যেতে চাই। সেখানে পিপিন বলে যে দেখো চিন্তা করো না, আমি তোমাকে সব ব্যবস্থা করে দেব, কিন্তু তোমার মায়ের কাছে বা বাড়িতে ফিরে যেতে তো অনেক টাকা লাগবে, সেটাও আমি তোমাকে দিব যদি তুমি আমার কথা মতো কাজ করো। এরপর দেখা যায় কেউকে একটু খেতে দেয় পিপিন। কেউ তার কথাই রাজি হয়ে যায়, কেননা তার আর কোনো রাস্তা ছিল না। সে চলে যায় সামের ছেলে ওয়ানচাইকে স্কুল থেকে আনতে। সে যখন তাকে নিয়ে ফিরে আসছিল রাস্তার মধ্যে আমরা পিপিনের সাথে আরো একটা ছেলেকে দেখতে পারি যার নাম জন। তো সেই ছেলেটা বলছিল যে আহারে এই মেয়েটা তো মানুষের অবস্থায় নেই, একদম পাগলি বানিয়ে ফেলেছে। তো এই পাগলিটা কোনো গড়বড় করবে না তো, তাই না? তাকে ছাড়া তো আবার আমাদের প্ল্যানিংটা কাজই করবে না। তার মানে বন্ধুরা এখানে একটা বড় সড়ো প্ল্যানিং চলছিল। অন্যদিকে সাম যায় স্কুলে তার ছেলেকে আনার জন্য, কিন্তু সেখান থেকে বলা হয় যে ওয়ানচাইকে তো অনেক আগেই নিয়ে যাওয়া হয়েছে। এখন এটা শুনে সাম তো অনেক চিন্তিত হয়ে যায়। সে দৌড়ে তার দোকানের সামনে চলে আসলে দেখতে পারে যে সেখানে ওয়ানচাই, মানে তার ছেলের ব্যাগ পড়েছিল। আমরা দেখতে পারি এবার যে পিপিন কেউকে দিয়ে সামকে কল করায়, আর সে যা কেউকে শিখিয়ে দেয় কেউ সেটাই বলে সামকে। সে বলছিল যে যদি তোমার ছেলেকে ফেরত চাও সহি সালামতে, তাহলে টাকা নিয়ে পাকচং রেল স্টেশন থেকে রওনা দেবে, থুয়েক স্টেশনে এসে নেমে পড়বে। তবে এর মাঝ
মাঝখানে একটা শিমুল আলুর ক্ষেত আছে, সেখানে একটা সাদা পতাকা থাকবে, টাকাগুলো সেখানে ছুড়ে দেবে। ভুলেও পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করবে না, নয়তো তোমার ছেলের ক্ষতি হবে। মানে বন্ধুরা, পিপিন তার বন্ধু জনকে নিয়ে এই প্ল্যানটাই করেছিল, আর করিয়েছিল সবটা অসহায় কেউকে দিয়ে। তাই মূলত পুলিশ তাকে ধরেছে, আর তার ভালোবাসার মানুষ হ্যামও তাকে বিশ্বাস করছে না। যাই হোক, সেদিন কথা মতোই সাম টাকা পয়সা নিয়ে পাকচং রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে থুয়েক স্টেশন পর্যন্ত। তার মাঝখানে সে বাহিরে তাকিয়ে দেখছিল যে কোথাও সাদা পতাকা দেখতে পারে কিনা। অন্যদিকে আমরা দেখতে পারছিলাম যে কেউ ওয়ানচাইকে নিয়ে একটা ঘরের মধ্যে অবস্থান করছিল। এদিকে আমরা দেখতে পারছিলাম যে ট্রেন দিয়ে সাম যাওয়ার সময় সেই শিমুলালু ক্ষেতের মধ্যে একটা সাদা কাকতারুয়া দেখতে পারে, আর সেটা দেখে সেখানে সে টাকাগুলো ছুঁড়ে মারে। কিন্তু একটু পর সে সামনে আরো একটা সাদা পতাকা দেখতে পারে। তখন সে বুঝে যায় যে সে তো ভুল জায়গায় টাকাগুলো ফেলেছে, মানে সব ওই বৃথা হয়ে গেল। পিপিন আর জন তো ভাবে যে তাদেরকে টাকা দেয়নি, সাম নাটক করেছে। এবার দেখা যায় তারা অনেকটা রেগে যায়। তারা কেউকে মেরে ওয়ানচাইকে তুলে নিয়ে যায় সেই শিমুলালু ক্ষেতের ভেতরে। এতদিন কেউ সামের বাড়িতে থাকতে থাকতে ওয়ানচাইকেও সে অনেক ভালোবেসে ফেলেছে। সে বুঝতে পারে যে ওয়ানচাই বিপদে রয়েছে। সে তাদের পেছনে একটা অস্ত্র নিয়ে ওয়ানচাইকে বাঁচানোর জন্য ঘন শিমুলালুর ক্ষেতের ভেতরে দৌড়াচ্ছিল। এদিক ওদিক থেকে ওয়ানচাইয়ের গোঙানোর শব্দ ভেসে আসছিল। সে বুঝতে পারছিল না যে কোন দিকে দৌড়ে যাবে। ওরা ছোট্ট ওয়ানচাইয়ের মুখ চেপে ধরে রাখে। কেউ দৌড়াতে দৌড়াতে একটা সময় একটা জায়গায় পড়ে অজ্ঞান হয়ে যায়। সকাল হয়ে গিয়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে তার মুখে আলো পড়লে সে সজাগ হয়ে যায়। তার পাশে সে দেখতে পারে যে মাটির ভেতর একটা ছোট্ট পা দেখা যাচ্ছে। সে বুঝে যায় যে এখানে রয়েছে ওয়ানচাই। সে তো কান্না করতে শুরু করে আর উঠাতে শুরু করে ওয়ানচাইয়ের লাশ। আর ওয়ানচাইকে তোলার পরপরই সেখানে পুলিশ এসে হাজির। তাকে গ্রেফতার করে সাথে সাথে কোর্টে চালান করা হয়। সেখানে সে কত মিনতি যে করে যে আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ, আমি কিছু করিনি। কিন্তু তার কান্না, তার মুখের কথা সবকিছুই যেন মূল্যহীন। তাকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়, তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। নির্দিষ্ট কিছুদিন পর তার মৃত্যুদণ্ড। তাকে জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তার সাথে সাথে সেদিন রাতের ঘটনাটা তখন আমাদের সামনে আরেকটু পরিষ্কার হয়। আসলে সেদিন এমনিতেই অজ্ঞান হয়নি কেউ। সে যাওয়ার আগেই সেই ছেলেকে পিপিন আর জন মিলে মেরে ফেলেছিল আর কবর দিয়ে দিয়েছিল। তখন সেখানে কেউ যাওয়ার পর তাকে আঘাত করে অজ্ঞান করেছিল তারা, আর নৃশংসভাবে তার সাথে জেনাবে বিচার করা হয়। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জন কেউ এর মাথার অনেকগুলো চুল কেটে রাখছিল। কেন রাখছিল তা আমরা পরেই বুঝতে পারবো। এরপর চলে যায় আরো কয়েকটা মাস। সময়টা 1979, দিনটা 13ই জানুয়ারি। ততদিনে জেলে প্রায় প্রতিদিনই একটু একটু করে মরছিল কেউ। হঠাৎ করে একজন কনস্টেবল এসে তাকে কিছু পোশাক পরিধান করতে বলে। এখন এগুলো দেখে তো কেউ ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবে তার ভালোবাসার মানুষ হ্যাম তাকে হয়তো সবকিছু থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছে। কিন্তু তার চেহারার খুশি তখনই বিলীন হয়ে যায় সামনে থাকা বুদ্ধ পুরোহিতকে দেখে। সে বুঝে যায় পুরোহিতের সামনে এটাই তার শেষ প্রার্থনা। তারপর শেষ খাওয়া দাওয়া, যেমনটা দণ্ডপ্রাপ্ত আসামির হয়ে থাকে। এসব শেষ করার পর তাকে নিয়ে যাওয়া হয় সেই জায়গায় যেখান থেকে তাকে থাইল্যান্ডের ওই সময়কার আইন অনুযায়ী শেষ করা হবে। তাকে একটা ক্রস কাঠের সাথে বেঁধে ফেলা হয়, চোখটাও বেঁধে ফেলা হয়। পর্দার উপাস থেকে হ্যান্তেম নামের একটি লোক, যাকে আমাদের ভাষায় জল্লাদ বলা হয়, তিনি পরপর কয়েকটা ফায়ার করে। খুব কষ্টে তার জীবনটা একদমই শেষ হয়ে যায়। এত অবহেলিত, এত লাঞ্ছিত একজন মানুষ এত কষ্ট পেয়ে মারা গেল। তার বিচার কে করবে যদি সে ফিরে না আসে? আমরা দেখতে পারি তার আত্মা সেই রাতে ফিরেও আসে। সেই জেলখানার ভেতরে একের পর এক কয়েদি পজেস হয়ে যাচ্ছিল কেউয়ের আত্মার দ্বারা। একটি অস্থিরতা তৈরি হলে সেখানে হ্যান্টেম গেলে তার উপরেও কেউয়ের আত্মা বারবার অ্যাটাক করছিল আর বলছিল আমি নির্দোষ। সেই ঘটনার পর আমরা দেখতে পারি হ্যান্টেম বুঝে যায় যে এটা কার আত্মা হতে পারে। সে বিলম্ব না করে সরাসরি চলে যায় সেখানে যেখানে সে ফায়ার করে মেরেছিল কেউকে। সে সেই কাঠের মধ্য থেকে সেই গুলিগুলো বের করে নেয় যেই বুলেটগুলো দিয়ে কেউকে মারা হয়েছে। সেখানে সে মন্ত্র পড়ছিল। আসলে সে বুঝে গিয়েছিল যে এই আত্মার জন্ম হয়েছে প্রতিশোধের জন্য, আর তাকে স্বাভাবিকভাবে থামানো যাবে না। এরপর আমরা দেখতে পারছিলাম কেউয়ের আত্মা সেই জেল থেকে বের হয়ে গেছে। এবার ঘটনা চলে যায় পরের দিন সকালে। আমরা দেখতে পারি হ্যাম, মানে কেউ যাকে ভালোবাসতো, তার স্ত্রী যার নাম মি, তাকে সে আর তার হাজবেন্ড হ্যাম এখন অনেক দূরে একটা জায়গাতে থাকে, সুখে সংসার করছে। তো আমরা দেখতে পারি যে কেউয়ের আত্মা সেখানে চলে গিয়েছে
আর সেখানে গিয়ে গেট থেকে বলছে হ্যাম কি বাড়িতে আছে। তখনই জানালাটা খুলে হ্যামের বউ মি সেখানে উকি দিতেই জানালাটা হঠাৎ করে লেগে যায়। মিতু ভয় পেয়ে যায়। সেখানে হ্যাম আসে বিষয়টা দেখার জন্য। সে যখন জানালাটা আবার খুলে সে দেখতে পারে গেটের সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। তার চোখগুলো একদমই কালো বর্ণের। সে স্বাভাবিক নয়। আর সে তো জানে কেউ এর মৃত্যুদণ্ড হয়ে গিয়েছে। তার তো ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। সেটা তার দিকে চেয়ে হাসছিল। হ্যাম তখন প্রচুর ভয় পেয়ে যায়। সে দৌড়ে চলে আসে নিচে। ড্রয়ার খুলে তার পিস্তলটা নিতে যাবে, কিন্তু তখনই দেখা যায় সে সেটা নেয় না, আবার সেটা রেখে দেয়। মীর কাছে সেখানে একটা কল আসে, যেখান থেকে তাকে বলা হয় তার বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে। এখন সে এই খবরটা হ্যামকে বলতে যাবে। সে হ্যামের দিকে তাকিয়ে দেখতে পারে যে তার হাত পায়ের আচরণ মোটেও স্বাভাবিক লাগছিল না। বোঝা যাচ্ছিল তার ভেতরে অন্য কিছু একটা রয়েছে। আর সেটা যে অন্য কিছু না, কেউ তার ভেতরে প্রবেশ করেছে তা তো আমরা বুঝতেই পারছিলাম। কিন্তু দেখা যায় সাথে সাথেই স্বাভাবিক হয়ে যায় হ্যাম। তার স্ত্রীকে নিয়ে রওনা দেয় তার শ্বশুরকে দেখার জন্য। অন্যদিকে সেই শিমুল আলু ক্ষেতের ভেতরে আমরা জন আর পিপিনকে দেখতে পাচ্ছিলাম। জন সেখানে কেউয়ের কাটা চুল নিয়ে আরো কিছু রিচুয়ালের জিনিসপত্র নিয়ে কালো জাদুতে মেতেছে। পিপিন তাকে বলছিল যে এসবে কোনো সমস্যা হবে না তো। জন সেখানে বলে, আরে আমার বাবা ছিলেন জল্লাদ, আর উনি খুব ভালোভাবে আধ্যাত্মিক জিনিসপত্র জানেন। তার কাছ থেকে আমিও শিখেছি। আমি তো শুধু কেউয়ের চুল দিয়ে তাকে আমার কাছে ডেকে নিয়ে আসবো, তার আত্মাকে ফাঁদে ফেলবো, আর আমরা যা তাকে করতে বলবো সে তা করতেই বাধ্য থাকবে। সে শুরু করেছে রিচুয়াল, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তার রিচুয়াল শেষ হওয়ার আগেই সেখানে হাজির হয় কেউয়ের আত্মা, যেটা কিনা মাটির নিচ থেকে উঠে আসছিল। পিপিন তো অনেক ভয় পাচ্ছিল। আমরা দেখতে পাই কেউয়ের আত্মা জনকে পায়ের নিচে ফেলে তার মাথার চুল ধরে এমন টান দেয় যে তার মাথার চুলটা চামড়া সহ উঠে আসে। কি ভয়ঙ্কর দৃশ্য! এটা করাতে সেখানে সাথে সাথেই শেষ হয়ে যায় জন। পিপিন সেখান থেকে কোনো রকমে দৌড়ে পালিয়ে আসে। পরের দিন সকাল, ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ, আর তার সাথে আসে আরো একটি লোক, যেটা হচ্ছে এই জনেরই বাবা। তার নাম সোম। তিনিও ছিলেন জেলের একজন কর্মকর্তা, মানে জল্লাদ ছিলেন। তিনি আধ্যাত্মিক বিষয় খুব ভালো করে জানেন। তার নিজের ছেলের এই অবস্থা দেখে সে সহ্যই করতে পারে না। তার এখন জানতেই হবে তার ছেলের এমনটা কিভাবে হলো। দেখা যায় সে কিছু ছাই নিয়ে মন্ত্র পড়ে তার ছেলের মুখের মধ্যে মারে। সঙ্গে সঙ্গে জনের চোখ খুলে যায়, আর সে বলতে থাকে এটা আমার সাথে কেউ করেছে। যাই হোক, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে পিপিনের বাড়িতে আশেপাশে সব মানুষ ভিড় করেছে। সেখানে কবিরাজ এসেছে পিপিনকে দেখতে, কেননা কিছুদিন যাবত সে ঘরের মধ্যে একা একাই কোণে বসে থাকে, নিজে নিজে নাকি কি কি বিড়বিড় করে, কার সাথে যেন কথা বলে। এমন অদ্ভুত হয়ে গেছে সে। তার গর্ভবতী স্ত্রী তাকে ভালো করার জন্যই কবিরাজ এনেছে। ঘরের ভেতরে আমরা দেখতে পাচ্ছিলাম আয়নাটা ভাঙা, আর তার উপরে লেখা আছে আমি নির্দোষ। আর আমরা আয়নার ভেতরে সেখানে পিপিনের জায়গায় কেউকে দেখতে পাচ্ছিলাম। এবার দেখা যায় কবিরাজ পিপিনের গায়ে পানি ঢেলে দেয়, কিন্তু তার ভেতর থেকে কেউ বলে ওঠে তুই কিছুই করতে পারবি না, দেখি তোর কত ক্ষমতা। তখন দেখা যায় কবিরাজ পিপিনের মাথায় ধরে মন্ত্র পড়তে শুরু করলে কেউ আর ভেতরে থাকতে পারে না, চলে যেতে বাধ্য হয়। কিন্তু এবার যেটা হয় সেটা আরো ভয়ঙ্কর। পিপিন কবিরাজের জায়গায় চেয়ে দেখতে পারে সেখানে কেউ দাঁড়িয়ে রয়েছে। তখনই আমরা দেখতে পারি পিপিন অনেক উগ্র হয়ে যায়, আর ছুরি নিয়ে কবিরাজের গলায় মেরে দেয়। কবিরাজ তো সেখানেই শেষ হয়ে যায়। সেখানে যখন তার গর্ভবতী স্ত্রী আসে, তার গর্ভবতী স্ত্রীর দিকেও সে চেয়ে দেখতে পারে সেখানে কেউ রয়েছে। এবার সে তার গর্ভবতী স্ত্রীকেও ছুরিকাঘাত করতে করতে সেখানেই শেষ করে দেয়। তার যখন হুঁশ ফিরে আসে সে দেখতে পারে এটা তার বউ, আর তার বউকে সে এমন ভাবে শেষ করে দিয়েছে একটু বুঝতে পারলো না। সেখানে সে কান্নায় ভেঙে পড়ে। কি করলো সে এটা? কিন্তু সেখানে তখনই পুলিশ এসে পৌঁছায়। সে বাঁচার জন্য জানালা দিয়ে পালিয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তার উপরেই বসেছিল কেউ। আসলে সেই গাড়িটা ছিল মেয়ে, মানে হ্যামের বউয়ের বাবার। আসলে লোকটির সেদিন অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। আর কেন হয়েছে তা তো আমরা বুঝতেই পারছি। সেখানে মেয়ের বাবার শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল। তখনই দেখা যায় সেখানে জেলখানার বর্তমান জল্লাদ হ্যান্তেম আর জনের বাবা, যে কিনা পুরনো
পুরনো জল্লাদ ছিল সে সেখানে হাজির হয়, আর তার নাম যে সোম তা তো আগেই বলেছি। তারা মেয়ের বাবার দেহের কাছে যায়। সোম যখন মন্ত্র পড়ে তখনই দেখা যায় মেয়ের বাবা জেগে উঠেছে, আর সেটা বলছিল আমাকে কেউ শেষ করে দিয়েছে। মেয়েও জানতো যে কেউ নামের মেয়েটার সাথে তার হাজবেন্ডের এক সময় সম্পর্ক ছিল। এখানে সোম আর হ্যান্থেম মেয়েকে সবকিছু খুলে বলে, আর বলে যে আপনাদের পুরো পরিবারের উপর এখন বিপদ। সেই কেউ নামের মেয়েটি ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সাবধানে থাকতে হবে আর তাকে আটকাতে হবে আমাদের। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে হ্যামের শরীরে অস্থিরতা বিরাজ করছিল, কেননা তার ভেতরেই ছিল কেউয়ের আত্মা। সে হ্যামকে তাদের পুরনো ভালোবাসার স্মৃতি বারবার মনে করিয়ে দিচ্ছিল, চোখের সামনে ভাসিয়ে দিচ্ছিল। যেখানে একদিন হ্যাম কথা দিয়েছিল কেউকে যে মরণ আসলেও সে কখনো কেউকে ছাড়বে না, সেখানে হ্যাম বারবার বলছিল যে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। ঠিক তখনই দেখা যায় হ্যাম নিজেকে আবিষ্কার করে এক অন্য ডাইমেনশনে, যেখানে সে একটা চেয়ারের উপর বসেছিল। সেখানে কেউয়ের আত্মা তার সামনে আসে আর বলে তুমি খুব নিষ্ঠুর হ্যাম, তুমি খুব নিষ্ঠুর। ঘটনা চলে যায় সাথে সাথে অতীতে, যেখানে আমরা হ্যাম আর তার বোন সামকে দেখতে পারি। সেখানে সাম হ্যামকে বলছিল যে আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি, তার সাথে দেখা করতে যাও। হ্যাম বলছিল যে আমার তো ভালোবাসার মানুষ একজন আছেই, যে কিনা কেউ। এই কথাটা শোনার পর দেখা যাচ্ছিল যে স্যাম অনেকটা রেগে যায় আর বলে শোনো, আমি তোমার পেছনে অনেক টাকা খরচ করেছি, তোমাকে লেখাপড়া করিয়েছি, যোগ্য করেছি, তাই আমি চাই তুমি তোমার জীবন সঙ্গিনী হিসেবে একজন তোমার মতো যোগ্য মানুষকেই সিলেক্ট করো, কেউকে বাদ দাও। আরে সে তো লেখাপড়াই জানে না, অশিক্ষিত একজন মেয়ে। এক কাজ করো, তাকে আমার দোকানে পাঠিয়ে দাও, এখানে কাজে লাগাও, তারপর বিষয়টা আমি দেখে নেব। আসলে সেখানেই সেদিন হ্যামের মন পরিবর্তন করে ফেলেছিল তার বোন। এবার আবার বর্তমানে দেখা যায় যেখানে কেউয়ের সামনে হ্যাম বসেছিল, কেউ হ্যামের হাতের আংটিটা দেখছিল আর কাঁদছিল। আর তখন অতীতের আরো একটা ঘটনা সামনে আসে, যেখানে হ্যামের বোন তার ব্রেন ওয়াশ করার পর হ্যাম কেউকে আর পাত্তা দিত না, আর যখনই কেউ একটু হ্যামের সাথে কথা বলতে চাইতো সাম তখন তাকে দোকানের কাজে লাগিয়ে দিত। যাই হোক, এবার আমরা দেখতে পারছিলাম যে ঘরের ভেতরে হ্যামের বউ মি চলে আসে, যেখানে মি আসার সাথে সাথেই কেউ হ্যামের ভেতরে ঢুকে পড়েছিল আর অদ্ভুত আচরণ করছিল। মি তো বুঝে যায় যে এখানে কেউ এর আত্মা রয়েছে, কিন্তু সে অনেকটা সাহসী। দেখা যায় কেউ এবার হ্যামের রূপ পরিবর্তন করে মেয়ের সামনে যায়, কিন্তু মেয়ে তাকে একটা চর মারে, সেটা সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। মেয়ে সেখানে বলতে থাকে তোর সাহস থাকলে তুই আমার সামনে আয়, তুই আমার বাবাকে শেষ করে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। আর তখনই দেখা যায় ঘর তছনছ হতে শুরু করে। হ্যামকে কোনো একটা শক্তি বাহিরে বের করে নিয়ে যেতে চাইছিল, মেয়ে কোনোভাবে সেটা আটকাতে চাইছিল কিন্তু পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। তখন দরজার সামনেই দাঁড়িয়েছিল কেউ। এবার আমরা দেখতে পারি কাছেই মেয়ে তাদের বৌদ্ধ ধর্মের পবিত্র কিছু মন্ত্র লেখা দেখতে পারে একটা কাগজে। তখন সে সেটা দরজার দিকে ছুঁড়ে মারলে কেউ সেখান থেকে চলে যায় আপাতত। এবার আমরা দেখতে পাচ্ছিলাম তারা দুজন তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল সোমের বাড়িতে। যাওয়ার সময় মি হ্যামকে বলছিল যে সোম বলেছে কেউ এর সাথে যারা অন্যায় করেছে তাদের সবাইকে নাকি কেউ লক্ষ্য করছে, সে প্রতিশোধ নেবে। এবার হ্যাম বলতে থাকে যে তাহলে তো আমার বোনও বিপদে রয়েছে, মানে সামের কথা বলছিল সে। এবার দেখা যায় তারা দুজন চলে যায় সোমের বাড়িতে। সেখানে যাওয়ার পর মি সোমকে বলে যে আমাদের বাড়িতে কেউ এর অ্যাটাক হয়েছে, সে ঝামেলা করেছে। সোম তখন সেখানে বুঝে যায় যে এখনো হ্যামের ভেতরেই রয়েছে কেউ। সে তার মাথায় ধরে মন্ত্র পড়তে শুরু করলে দেখা যায় সেখানে কেউ নিজের রূপ ধারণ করে ফেলে আর বলে তুই এর মাঝখান থেকে সরে যা, হ্যাম শুধুই আমার, তাকে আমি ছাড়বো না। তখন মন্ত্রের জোরে হ্যামের ভেতর থেকে কেউ চলে যেতে বাধ্য হয়। হ্যাম অজ্ঞান হয়ে যায়। দেখা যায় সোমের শরীরের মধ্যে সাদা সাদা ছোপ হয়ে গেছে। মি তখন তাকে জিজ্ঞেস করে যে আপনার শরীরে এমন হয়েছে কেন? সে বলে কেউ এর আত্মা অনেক শক্তিশালী, তাই এমন হয়েছে। সে অনেক রাগ, খুব অভিমান, অনেক কষ্ট নিয়ে মারা গেছে, তাকে সামলানো অনেক কঠিন হবে। মি তখন বলে যে তাকে আটকানোর কি কোনো পথ নেই? সোম বলে যে হ্যাঁ আছে, কেউ এর ব্যবহারকৃত যা জিনিস রয়েছে তা সব পুড়িয়ে ফেলতে হবে, যেন এই পৃথিবীতে তার কোনো চিহ্ন বা অস্তিত্ব না থাকে। তাহলে তার আত্মা দুর্বল হয়ে যাবে এবং তাকে শেষ করতে আমাদের সহজ হবে। মি তখন অজ্ঞান হওয়া হ্যামকে সোমের কাছে রেখে কেউ এর সবকিছু পুরাতে বাড়িতে যাচ্ছিল, কিন্তু সেখানে সোম মিকে একটি বুলেট দেয় আর বলে এটি হচ্ছে সেই বুলেট যেটি দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। এটা হ্যানতেম জোগাড় করেছে, এটা তুমি তোমার সাথে রাখো। আরো কিছু বুলেট রয়েছে যেগুলো আমি আমার কাজে ব্যবহার করব। আমি জানি কিভাবে এই বুলেটকে তাকে মেরে ফেলার অস্ত্র হিসেবে গড়ে তুলতে হয়। এবার আমরা দেখতে পারি এই বুলেটটা নিয়ে মি চলে যায় হ্যামের বোন সামের কাছে, আর এটা তাকে দিয়ে বলে যে তোমার সাথে এটা রাখবে, আশা করি তাহলে আর কোনো বিপদ হবে না। মি তখন তাকে জিজ্ঞেস করে
ভেতরে। আচ্ছা, আমি যে তোমাকে বলেছিলাম যে কেউয়ের সবকিছু জ্বালিয়ে দিতে, তুমি কি সেটা করেছো? আমরা দেখতে পাচ্ছিলাম হ্যামের বোন সাম অনেকটা ভয় পাচ্ছিল। সে বলছিল তার ঘরটাতে আমি যেতে কেন যেন ভয় পাই, পুরাতে গিয়েও বেশি পুরাতে পারিনি। এরপরে আমরা দেখতে পাই আরেকটা অতীত, যেখানে হ্যাম কেউকে বিয়ে করার জন্য তাদের দুজনের জন্যই দুইটা রিং বানিয়েছিল। একটা ছিল হ্যামের নিজের, আরেকটা ছিল কেউয়ের। মানে একজনের আংটিতে আরেকজনের নাম লেখা থাকবে, বিষয়টা এমন। তো সেখানে যেহেতু কেউকে বিয়ে করার সিদ্ধান্ত পাল্টে ফেলেছিল হ্যাম, সেখানে সাম তাকে বলছিল যে এগুলোর উপর তো নাম লেখা, সমস্যা নেই, আমি এগুলো মুছে ঠিক করে দেব। আর নিচ থেকে এগুলো শুনেই কান্না করছিল সেদিন কেউ। এবার ঘটনা আবারও আসে বর্তমানে। মেয়ে চলে যায় হ্যামের বাড়ির পাশে আরেকটা বাড়িতে, যেখানে ভাড়া থাকতো কেউ। সেখানে পুলিশও উপস্থিত ছিল। সেই বাড়ির মালিক একটা মহিলা মেয়েকে বলছিল যে কেউয়ের ঘরটাতে তারা নাকি যেতে পারছে না, ভয় পাচ্ছে, কেমন যেন অদ্ভুত আওয়াজ হচ্ছে। দেখা যায় সাহস নিয়ে মেয়ে সেখানে চলে যায়, কিন্তু আমরা সেখানে আয়নার মধ্যে কেউয়ের অবয়বকে দেখতে পারছিলাম। সেখানে মেয়ে কেউ আর হ্যামের একটি ছবি পায়, যেটা কিনা অর্ধেক পুরা ছিল। এটা দেখে মেয়ে বলে অতীত তো অতীতই, বেশি আশা করিস না। এটা বলে সে ছবিটাকে আবারও পুড়িয়ে দেয় আর সেখান থেকে বের হয়ে চলে আসে। এদিকে আমরা দেখতে পারছিলাম যে পিপিন সামের দোকান সহ সব পুড়িয়ে দিচ্ছিল ভেতরে আগুন লাগিয়ে। সে ভাবছিল যে কেউয়ের আত্মা হয়তো চলে যাবে যদি সবকিছু সে পুড়িয়ে দেয়। সে সবকিছু জ্বালিয়ে যখন চলে যাবে, তখন দেখা যায় কেউয়ের আত্মা তার ভেতরে চলে আসে আর বলে সামকে নিয়ে নাকি উপরের ঘরে উঠতে। পিপিনও তখন তাই করে, সামকে ধরে উপরের তলায় নিয়ে যায় আর সে ভয়ে বাইরে চলে আসে। এবার আমরা দেখতে পাচ্ছিলাম উপর থেকে কেউয়ের আত্মা এমন জোরে ধাক্কা দেয় স্যামকে, তাকে একদম সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়, যার কারণে আমরা দেখতে পারি সেখানেই সামের ঘাড় মোটকে সেখানেই সে শেষ হয়ে যায়। এই সব দেখে পিপিনও বুঝতে পারে যে সে আর বাঁচতে পারবে না। তখন আমরা দেখতে পারি সে তার প্যান্টের বেল খুলছিল। তখনই মি দোকানের সামনে চলে আসে। ধোঁয়া দেখে বুঝতে পারছিল ভেতরে আগুন লেগেছে। সে অনেক কষ্ট করে গেট খুলে যখন ভেতরে প্রবেশ করে, সে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সেখানে তো সাম ঘাড় মোটকে মরে পড়েই ছিল, কিন্তু সেখানে পিপিনও নিজে নিজেকে শেষ করে দিয়েছিল, উপরে ঝুলেছিল। এরপর আমরা দেখতে পারি একটি বৌদ্ধ মন্দিরের ভেতর, যেখানে হ্যান্তেম আর সোম সেই কেউয়ের উপর করা বুলেট গুলো দিয়ে মন্ত্র পড়ে গলিয়ে একটা নতুন চলমান বুলেট তৈরি করে, যেন এটা দিয়ে কেউকে তারা শেষ করতে পারে। মিকে আমরা দেখতে পারছিলাম যে চলে এসেছিল সেই মন্দিরের সামনে। মন্দিরের সামনে দাঁড়িয়েছিল হ্যাম। মি হ্যামকে জিজ্ঞেস করে তোমার বোনকে কেউ মেরে ফেলেছে জানো? তোমার বোন কি এমন করেছিল যে তাকেও কেউ ছাড়লো না? হ্যাম বলে আসলে তোমার আমার বিয়ে হওয়ার পর আমি জানতে পারি যে অনেক কষ্ট পেয়ে কেউয়ের মানসিক অবস্থার অবনতি ঘটে। আমি যদিও আমার বোন সামকে বলেছিলাম যে তার চিকিৎসা করতে, কিন্তু সে করে না, তাকে অনেক নির্যাতন করে। এইসব শোনার পর মেয়ে বলতে থাকে তোমরা তার সাথে অনেক বড় অন্যায় করেছো, আমি জানি না আমরা কিভাবে বাঁচবো। তখন মন্দির থেকে সোম বের হয় আর বলে আমরা অবশ্যই বাঁচবো। আমরা সেখানে যাচ্ছি যেখানে তাকে প্রথমবার শেষ করা হয়েছিল, আর সেখানে আজ দ্বিতীয়বার তাকে শেষ করা হবে। আমরা দেখতে পাচ্ছিলাম জেলের সামনে হ্যান্টেম তাদের আসার অপেক্ষায় ছিল। দেখা যাচ্ছিল যে তারা যে এইসব প্ল্যান করেছে এইসব দেখছিল উপরে দাঁড়িয়ে কেউ। এবার দেখা যাচ্ছিল সেই মৃত্যুদণ্ডের রুমে প্রবেশ করার পর সাথে সাথেই তারা যখন চোখ বন্ধ করে পৌঁছে যায় এক অন্য ডাইমেনশনে। মানে একই জায়গা, কিন্তু সেখানে তাদের সামনে ছিল কেউ, যেখানে বাস্তবে তারা চোখ বুঝেছিল। মানে বন্ধুরা, কেউকে মারতে হলে তাকে আত্মার ডাইমেনশনের ভেতরে গিয়েই মারতে হবে। তো এবার তারা দেখতে পাচ্ছিল যে কেউ তাদের সামনেই সেই কোর্সের মতো কাঠের খুঁটির মধ্যে ধরে রেখেছে তার ভয়ঙ্কর চেহারা। মি তখনই তাকে গুলি করার চেষ্টা করে। পাশ থেকে সোম বলে ওঠে আমাদের কিন্তু মাত্র একটি সুযোগই রয়েছে, কারণ বুলেট একটা, তাই সাবধানে। মি গুলি করার আগে সেখানে হ্যান্থেম ফায়ার করে, কিন্তু কি আশ্চর্য বিষয়, দেখা যায় কেউয়ের জায়গাতে মি চলে গেছে। তার হাত বাঁধা ছিল আর পেছনেই দাঁড়িয়েছিল কেউয়ের আত্মা। এবার হঠাৎ করে মি দেখতে পারে সে হ্যামের কাছে দাঁড়িয়ে রয়েছে। এগুলো এখানে কি হচ্ছে? আসলে তাদেরকে এখানে গোলক ধাঁধায় ফেলানো হয়েছিল কেউয়ের ডাইমেনশনে। যেহেতু কেউ একটা আত্মা, তো সে তার নিজের মতো সেখানে খেলতে পারবে, এটাই স্বাভাবিক। এবার দেখা যায় কেউ সেই জায়গায় এবার হ্যামকে বেঁধে ফেলেছে। এবার আমরা সেখানে দেখতে পারছিলাম যে হ্যাম তার হাতে থাকা আংটিটা খোলার চেষ্টা করছিল। আসলে এটি ছিল কেউয়ের নামের আংটি, যেটা সেখানে সে খুলে ফেলে। এবার দেখতে পারি হ্যামতেম কেউয়ের উপর ফায়ার করতে শুরু করে। শরীরে তো গুলি লাগে, কিন্তু তার কিছুই হয় না। তখনই সে জোরে চিৎকার করে বলতে শুরু করে আমি নির্দোষ। তার মুখটা এতটাই বড় হয়ে যায় যা সত্যি লোমহর্ষক।
চোখ দিয়ে যেন রক্ত ঝরছে। তার চিৎকারের শব্দে সেখানে সব ছারখার হয়ে যাচ্ছিল। তখনই দেখা যায় হ্যান্তেমকে সে ক্রসের মতো কাঠের মধ্যে আটকে ফেলে। এবার সে যেভাবে হ্যান্তেম তাকে ফায়ার করে মেরেছিল সেভাবেই সে সেখানে ফায়ার করতে শুরু করে হ্যান্তেমের উপর, আর তাকে পুরোপুরি শেষ করে দেয়। তো সেখানে যেই আংটিটা হ্যাম খুলে ফেললো সেটা সোম তার কাছে নিতে চায়, কিন্তু তাকে কেউ গিয়ে গলায় ধরে ফেলে আর পেছনে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এবার আমরা দেখতে পারি মেয়ে মন্ত্রসিক্ত বুলেট দিয়ে গুলি করার জন্য কেউ এর দিকে পিস্তল তাক করে, কিন্তু তাকে মারা কি এত সহজ? তখনই সোম একটা বুদ্ধির কাজ করে। সে পেছনে তার নিজের রক্ত দিয়ে তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কেউকে তার নিজের ভেতরে নিয়ে নেয়। মিকে বলে, তুমি আমার উপরে গুলি করো, কেউ এখন আমার ভেতরে আছে, দেরি করো না। কিন্তু মি তো গুলি করতে পারছিল না। কিন্তু তখনই দেখা যায় আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আংটিটা হেমের হাত থেকে সে খুলেছিল, যেটা কেউ নামে, সে সেটা দ্রুত করে চাকু দিয়ে মেরে নষ্ট করে ফেলে। আর দেখা যায় সাথে সাথে সোমের শরীর থেকে বের হয়ে যায় কেউ, আর তখনই সুযোগটা কাজে লাগিয়ে তাকে গুলি করে মি। আমরা দেখতে পারি সেখানে কেউয়ের আত্মাটা হাওয়ার সাথে মিলিয়ে যায়। তাহলে কি সে শেষ হয়ে গিয়েছে? যাই হোক, সেখানে শুধু মারা যায় হ্যানত্যান, মি আর হ্যাম বেঁচে যায়। এত চিন্তার অবসান ঘটিয়ে তারা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল এবার তাদের নিজের বাড়িতে। ভাবছিল হয়তো সব ঝামেলা শেষ। আর ঠিক তখনই একটা বিশাল বড় বাস এসে পাশ থেকে তাদের গাড়িটা একদমই উল্টে দেয়, আর তাদেরও খেল খতম হয়ে যায় সাথে সাথে। এখন কথা হলো, কেউয়ের আত্মা তো শেষ হয়ে গিয়েছে, বা তার আত্মাকে মেরে ফেলা হয়েছে, তাহলে কিভাবে এই ঘটনা ঘটলো? আমরা সেখানে দেখতে পারি যে মারা যাওয়া মেয়ের হাতে যে আংটিটা পরিয়েছিল বিয়ের সময় হ্যাম, সেটার মধ্যে কেউয়ের নাম ভেসে উঠেছে। অর্থাৎ বন্ধুরা, হ্যাম তো দুজনের নামে দুইটা আংটি বানিয়েছিল। কেউয়ের নামেরটা তার পরার কথা ছিল, আর তারটা পরার কথা ছিল কেউয়ের। কিন্তু আমরা তো জেনেছিলাম যে তাদের বোন সাম এটা মুছে দিয়েছিল, যেহেতু হ্যাম কেউকে বিয়ে করবে না। কিন্তু এখানেই একটা মিস্টেক হয়ে যায়। যেহেতু দুজনের আংটিগুলোর নামই মুছে ফেলা হয়েছিল, তাই সেখানে বোঝার কোনো অপশনই ছিল না যে কোনটা কার নামের আংটি। যে আংটিটা হ্যাম ধ্বংস করেছিল আসলে সেটা তার নামের আংটি ছিল, আর যেটা সে মেয়েকে বিয়ের সময় দিয়েছিল সেটা ছিল কেউয়ের। তো সেটাই তাদের বিশ্বাস অনুযায়ী কেউয়ের জিনিসপত্র পৃথিবীতে যতদিন থাকবে ততদিন সে ফিরে আসবে বারবার তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। আর এই ঘটনা ঘটানোর পর হ্যামের মৃত্যুতে কেউ কান্না করছিল। আসলে ভালোবাসলে একজনকে পাওয়া যাক অথবা না যাক, যেটাই হোক না কেন, কিন্তু ভালোবাসা আসলে থেকে যায়। একজনকে ঘৃণা করলেও ভালোবাসা থেকে যায়, কারণ ভালোবাসা সুন্দর, অনুভূতিগুলো খুবই সুন্দর। কিন্তু কেউয়ের সাথে যা হয়েছিল তা সত্যিই খুবই মর্মান্তিক। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ এক্সপ্লেইন, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অনেক অনেক বেশি করে করেন। নিজের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করেন, আর আমাদের প্রিয়তালাপ পরিবারটি অনেক অনেক বেশি বড় করে তোলেন, যেন ভবিষ্যতে আপনাদের নিয়ে অনেক দূর পথ চলতে পারি। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।